উপস্থিত মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, উপস্থিত সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি, চিরসবুজ আইনজীবী, যিনি বক্তৃতা দাঁড়ালে সবসময় চিন্তা করেন কি করে ভোট আকর্ষণ করা যায়, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, সামনে উপবিষ্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মহোদয়, অধিদপ্তরের মহাপরিচালক, সামনে উপবিষ্ট আইনজীবীদের ক্ষুদ্র একটি অংশ, আজকের এই সুন্দর সম্মানী সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, সালাম, আদাব, নমস্কার। শ্রেণীমতো সবাই গ্রহণ করবেন। আমাকে দুজনের বক্তব্যে দুইটা জায়গায় খুব চোখ গেল। মাননীয় বিচারপতি ফারুক মাহবুব বললেন এটাকে আরো পাবলিকের কাছে নিতে হবে। রুহুল কুদ্দুস কাজল সাহেব বললেন প্রচারণা বাড়াতে হবে। কি করে বাড়বে বলেন? আমি ভাবছিলাম আমাদের কমিটির আহ্বায়ক বিচারপতি কাজী জিনাত হক এত কৃপণ, আমি এক গ্লাস পানি দিয়েছি, সেই পানিটা খাওয়ার পরে মনে হচ্ছে চারপাশে তাকালাম আর পানি পাওয়া যাবে কিনা, সেই অবস্থাও নাই। কোথায় লোকজন আসলে খেতে দিতে হবে সেই ভয়ে হাউস ভরেনি। তো প্রচারণা কেমনে আসবে? আপনাদেরকে আরেকটু প্রচারণায় মনোযোগ দিতে হবে। এখানে যদি কিছু আইনজীবী থাকতেন, এখানে যদি কিছু যারা রিসিপিয়েন্ট এতে থাকেন, আমাদের যারা লিগ্যাল এইডের সুফল পেয়েছেন তাদের কিছু অংশীজন থাকতেন, অংশগ্রহণ থাকতো, আমার মনে হয় এইটা প্রচারণার ক্ষেত্রে একটা অন্যতম ক্ষুদ্র হলেও ভূমিকা রাখতে পারত। নেভারদিলেস থ্যাংক ইউ যে জেনারেল এই সমস্ত অর্গানাইজেশনে যে ফান্ড দেওয়া হয় সেই ফান্ডের অধিকাংশই ইস্টাবলিশমেন্ট কস্টে খরচ হয়ে যায়। আমি কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে ছিলাম। লিগ্যাল এইডের নামে যে টাকাগুলো আসছে সে টাকা অনেকটাই প্রজেক্টে না দিয়ে রিসিপিয়েন্ট পিপুলের কল্যাণে ব্যবহার না করি ইস্টাবলিশমেন্ট কস্টে বেশি ব্যয় হয়, যেটা আমি বারবার আপত্তি করেছি। থ্যাংক ইউ মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, আপনি সেই দিকে না যেয়ে কম পয়সার মধ্যে লিগ্যাল এইডটাকে কীভাবে মানুষের মধ্যে দেওয়া যায় সেই খরচটাকে আপনি খুব চিন্তার সাথে দূরদর্শিতার সাথে এটা পদক্ষেপ নিয়েছেন। আমরা সম্প্রতি একটি তথ্য জানলাম, বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং। 40 লক্ষের উপরে যেখানে মামলা পেন্ডিং এবং মামলার সংখ্যা বাড়ছে, আইনজীবীর সংখ্যা বাড়ছে, প্রায় 80,000 আইনজীবী বাংলাদেশে বর্তমানে। 80,000 আইনজীবীর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু তাদের ট্রেনিং আছে, যারা বিসিএস যাচ্ছেন, যারা সেনাবাহিনীতে যাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হচ্ছেন, ইভেন কানুনগোদের পর্যন্ত ট্রেনিং হচ্ছে। কিন্তু আইনজীবীদেরকে একবার সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিলে তারপরে তাদের লাগাম ধরার কোনো জায়গা নাই, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ফলে দুইটা জিনিস হচ্ছে, তারা মনে করছেন আমি যেটা করছি, আমি যেটা বুঝছি, এবং সিনিয়রের পিছনে চটি ক্ষয় করে যেটা করছি দ্যাট ইজ ফুল অ্যান্ড ফাইনাল। সেখান থেকে আমাদের যে জিনিসগুলো আসছে তার একটি, সেটি হলো নকল বিদ্যা। টাইপ করছেন চারতলাতে, এটা অনেকবার শুনেছি এবং বলেছি। ড্রাফটিং এর ক্ষেত্রে কাট অ্যান্ড পেস্ট হচ্ছে, কম্পিউটারে সেটা সহজ হয়ে গেছে। সেকেন্ড, আমরা অনেক ক্ষেত্রে দেখছি প্রফেশনাল জায়গায়, কমিটমেন্টের জায়গায় আমাদের ফোকাস না করে শর্টকাটে টাকা পয়সা ইনকামের ব্যবস্থার দিকে আমরা এগোতে পারছি। এই যে জায়গাগুলো, এটা আমাদের ট্রেনিং এর অভাবে হচ্ছে। বার কাউন্সিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন,
আমি যখন সভাপতি ছিলাম একটা রোল প্লে করে এসেছিলাম, উনিও সেই কমিটির মেম্বার ছিলেন, যে আমরা বার কাউন্সিলে সকল সদস্যকে মানে বাংলাদেশের সকল আইনজীবীকে একটি কম্পালসারি ট্রেনিং এর আওতায় আনবো। সেই কারণে ইতিমধ্যে আমরা ব্রিটিশ একটি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং আমি আজকেও গতকালকেও আমি জার্মান গভর্নমেন্টের প্রতিনিধি এখানে আছেন, মার্টিন আছেন, ওদের সাথে কথা বলেছি। প্রবলি দে হ্যাড এ মিটিং উইথ দ্য বার কাউন্সিল ইয়েস্টারডে। আমরা চাচ্ছি যখন ট্রেনিংগুলো দেব সাথে সাথে একটা শর্ত জুড়ে দিতে চাই, যদি আইন পরিবর্তন করা লাগে সেটাও করবো। শর্তটা হলো প্রত্যেক আইনজীবীকে একদিকে যেমন এথিক্যাল জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, একই সাথে তারা কমপক্ষে 10% মামলা প্রবণ করবেন। রুলকুদ্দুস কাদুল সাহেব, মাহমুদ্দিন ফখরুল সাহেব আদালতে আসবেন, সকালবেলা উঠে বড় মক্কেলের মামলা নিয়ে দৌড়াবেন, সাথে সাথে 10% মামলা যাতে ওনাদের জাকাতের মতো করে ফ্রি করেন, সে ধরনের একটি কম্পালশন আনার জন্য আমরা যদি প্রয়োজন হয় আমরা আইন পরিবর্তন করতে চাই। বারকাউন্সিলের সভাপতি, বারকাউন্সিলের আমি সদস্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 40 লক্ষ মামলার জট কমাতে গেলে এই লিগাল এইড প্রসেসটাকে আরো বেশি ইফেক্টিভ করতে হবে। কারণ আমরা একটা মেডিকেল সায়েন্সের কথা শুনি, প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিওর। 40 লক্ষকে কমিয়ে যখন সামনে আনবো তখন সেটা হবে কিওরিং মেকানিজম। আর যখন লিগাল এইডের মাধ্যমে, মিডিয়েশনের মাধ্যমে আদালতে মামলা যাওয়াটা বন্ধ করতে পারবো, ফ্লোটা বন্ধ করতে পারবো, দ্যাট ইজ প্রিভেন্টিভ মেজার। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব। আমরা এই লিগাল এইড কনসেপ্টটা বাংলাদেশে প্রথম পেলাম 1994 সালে। আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের নেত্রী বলা হয়, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় জায়গা করে দিয়েছিলেন তার ক্ষুদ্র প্রয়াসে। She was none other than বেগম খালেদা জিয়া। 1994 সালে তিনি একটা ফান্ড গঠন করলেন সরকারের পক্ষ থেকে, সেখানে কিছু টাকা দিলেন, বলা হলো এই টাকা গরিব, অসহায়, মেহনতি, ভোকা নাঙা মানুষের জন্য ব্যবহার করা হবে। এই টাকা দিয়ে তারা যাতে লিগাল এইড পায়, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, তার শাশ্বত অধিকার, তার সহজাত অধিকার, তার মৌলিক অধিকার, রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডিংস উইথ ল, তার মৌলিক অধিকারের অংশ। সুতরাং এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি প্রথম লিগাল এইড ফান্ড গঠন করেছিলেন। আমরা আজ 2026 সালে দাঁড়িয়ে ওনার সেই ধারণাটাকে আরো এক্সপ্যান্ড করতে চেয়েছি, যে কারণে এবার লিগাল এইডের যে স্কোপ তার মধ্যে আমরা উল্লেখ করেছি কারা পাবেন, কারা রিসিপিয়েন্ট। সেই রিসিপিয়েন্ট অংশে একটা তালিকা করা হয়েছে, কোন কোন আইনের মামলায় হবে সেরকম একটা তালিকা করা হয়েছে, কোন কোন মামলার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে লিগাল এইড পাওয়ার যোগ্য হবে সেটা বলা হয়েছে। অতিরিক্ত হিসেবে আমরা 3টা শ্রেণী বা গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছি। তার একটি হলো আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যরা যদি কখনো মনে করেন যে লিগাল এইডের সহায়তার প্রয়োজন, আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে যাব। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এ যাবৎকালে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে বিগত 16 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে যে যারা বিনা বিচারে খুন হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, যাদের স্বজনেরা এখনো যাই নামাজে বসে তাহাজ্জুদে নামাজের পরে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, এরা আমাদের এই
লিগ্যালিটির অন্তর্ভুক্ত হবে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বোচ্চ হারিয়েছেন, যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, আমরা তাদেরকে এই লিগ্যালিটির আওতায় আনার ঘোষণা দিয়েছি আজকে প্রথম সকালবেলার প্রোগ্রামে। আমরা চাই এই কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। আমরা চাই মানুষ স্বপ্ন দেখুক। আমরা চাই এদেশের মানুষ তার ন্যায় বিচার ফিরে পাক। এখানে বার কাউন্সিলের নেতৃবৃন্দ আছেন। আমি বলেছিলাম বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থার জন্য মাত্র 2200 কোটি টাকা বাজেট। আমি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি। আমার বিচার বিভাগের বাজেট বাড়ানো দরকার। আইনজীবীরা কণ্ঠ তুলেন, মাননীয় বিচারপতিরা তো দাবি করতে পারবেন না, আপনারা তো কথা বলতে পারবেন না, কিন্তু আইনজীবীরা আপনাদের কণ্ঠ উচ্চারিত করেন। প্রতি বছর বিচার বিভাগ থেকে 15,000 কোটি টাকার মতো কোর্ট ফিস থেকে আয় হয় বলে আমরা তথ্য জানছি। সেখান থেকে আমার বিচার বিভাগের জন্য সর্বসাকুল্যে বরাদ্দ 2200 কোটি টাকা। অ্যাজ এগেন্স্ট দ্যাট বাংলাদেশ টেলিভিশনের জন্য বরাদ্দ 2500 কোটি টাকা। এটা আমার দেশের বিচার বিভাগের দৈন্যতাকে প্রকাশ করে। আমি আইনমন্ত্রী হিসেবে আপনাদের যে কোনো যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করব। সাথে থাকব, সমস্ত বেরিয়ার ভেঙে আমি সাথে থাকবো। সেটা সংসদে বলার দরকারে সংসদে বলবো, ক্যাবিনেটে বলার দরকারে ক্যাবিনেটে বলবো, আপনাদের সাথে সেটাতে বলার দরকার বলবো যে আমার বিচার ব্যবস্থা, আমার বিচার বিভাগ এখানে দৈন্যতার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে আমরা উন্নতি চাই, পরিত্রাণ চাই। সেই ক্ষেত্রে লিগ্যালিটির জন্য অতিরিক্ত বরাদ্দ আমাদের প্রয়োজন হবে। লিগ্যালিটিকে যদি ইফেক্টিভলি পরিচালনা করতে হয়, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। সেই বরাদ্দ আগামী দিনে যাতে বেশি আসে সে মর্মে কাজ করার জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই আগামী দিন এই লিগ্যালিটি বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখার এবং বাংলাদেশের মানুষের সেই স্বপ্নের সারথি হিসাবে আমিও তাদের সাথে থাকি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ প্রধান অতিথির বক্তব্য রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি মহোদয়। মহোদয়ের সমাজ্ঞাত স্বতঃস্ফূর্ত